আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, ইডব্লিউ বিলা মেডিকা বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে লাইভ শেয়ার করছি। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাব এবং কোলেস্টেরলের কারণে হার্ট ডিজিজ এবং স্ট্রোকের প্রবণতা থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি সেটার কনভেনশনাল ট্রিটমেন্ট, সাথে সাথে আমরা বায়োলজিক্যাল মেডিসিনের মাধ্যমে কীভাবে এই কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে পারি সেই সম্বন্ধে আমাদের কথা বলবো। মোস্টলি কথাগুলো আমরা বলছি নন মেডিকেল পার্সনদের জন্য। যদি কোনো মেডিকেল ইস্যুস থাকে, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন সম্বন্ধে কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক লাইভে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোয়ারিজগুলোর আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমরা প্রথমে শুরু করি কোলেস্টেরল কী। কোলেস্টেরল শুনলেই সবাই মনে করে যে ক্ষতিকর উপাদান। আসলে কোলেস্টেরলের সবসময় ক্ষতিকর উপাদান নয়। কোলেস্টেরলের জন্য প্রয়োজন আমাদের দেহের যে সেলের স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের গঠন এবং আমাদের বিভিন্ন ধরনের হরমোনাল যে কার্যকারিতা আছে, ওগুলোর জন্য কোলেস্টেরল একটি প্রয়োজনীয় উপাদান। এবং এই কোলেস্টেরলটা যদি বেশি মাত্রায় থাকে এবং কোলেস্টেরলটা যদি উচ্চ মাত্রায় থাকে এবং এটা যদি অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে যদি এটা লেভেলটা বেশি হয়, তখনই ক্ষতিকর প্রভাবগুলো শুরু হয়। আর আমরা আবার দেখতে পাই, যদি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগের কারণে যদি কোলেস্টেরল মাত্রা নর্মালও থাকে, তখনও দেখা যায় যে কোলেস্টেরল ক্ষতিকর প্রভাবগুলো শুরু হয়। আমরা যদি দেখি যে কোলেস্টেরল থেকে আমরা পাই, কোলেস্টেরল সমস্যাটা কোথায় হয়। কোলেস্টেরলের সমস্যাটা আমরা দেখতে পাই যে যদি আমাদের হয় যে বিভিন্ন বয়সের কারণে কোলেস্টেরল লেভেলটা বাড়তে পারে, বিভিন্ন মেল এবং ফিমেল জেন্ডারের কোলেস্টেরল লেভেলটা ভিন্নতা থাকে এবং বডি ওয়েটের সাথে কোলেস্টেরল লেভেলের ভিন্নতা পাওয়া যায়। অনেক সময় ফ্যামিলিগতভাবেই ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া একটা টার্মস আছে, ওটা আমাদের কোলেস্টেরল লেভেলটাকে বৃদ্ধি থাকে ফ্যামিলিগতভাবে। এখন এই কোলেস্টেরলের মাত্রাটা কত এবং কত হলে পরে আমাদের চিকিৎসা করতে হবে এবং কখন আমাদের এই জিনিসটা চেক করতে হবে, সেই জিনিসটা সম্বন্ধে যদি আমরা বলি, তাহলে আমরা দেখব প্রথমে যে সাধারণত আমরা বয়স যখন বাড়তে থাকে, 20 বছর বয়সের পর থেকেই আমরা কোলেস্টেরলের মাত্রাটা চেক করতে চাই। 20 বছরের পর থেকে আমরা প্রতি 5 বছর পর পর একবার করে চেক করি। যদি এর মধ্যে কোলেস্টেরলের কোনো অ্যাবনর্মালিটিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা কোলেস্টেরল চেক করার ফ্রিকোয়েন্সিটা আর একটু বাড়িয়ে দিতে হয়। তার মানে দেখা যাচ্ছে যে কোলেস্টেরল যদি আপনার বেশি থাকে বা অ্যাবনর্মাল থাকে, তাহলে সাধারণত ডক্টরের পরামর্শ অনুসারে 1 বছর পর পর বা 6 মাস পর পর আমাদের এটা রিপিট করে দেখতে হয়। কোলেস্টেরলের পরীক্ষাটা আমরা কাদের করব? প্রথমে যদি আমরা দেখি, যদি কারো ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ থাকে এবং কোনো ফ্যামিলিতে যদি দেখা যাচ্ছে যে কোলেস্টেরল হিস্ট্রি বেশি থাকে এবং যদি আমরা দেখি যে আপনার বডি ওয়েটটা নর্মাল ওয়েটের থেকে ওভার ওয়েটের দিকে চলে যাচ্ছে, যদি আপনাদের বিএমআইটা বডি মাস ইন্ডেক্সটা যদি মোর দেন 25 থাকে, তাহলে আমরা বলি যে আপনার কোলেস্টেরল চেক করা দরকার। যদি আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনার বয়স 40+ হয়, সেই ক্ষেত্রে আপনার রুটিন চেক আপ করা দরকার কোলেস্টেরলটা। কোলেস্টেরল সাধারণত কোনো ধরনের উপসর্গ নিয়ে উপস্থিত হয় না। সাধারণত রুটিন চেক আপের জন্য যখন আমরা ডক্টরের কাছে যাই, তখনই আমরা কোলেস্টেরলের পরীক্ষাগুলো আমরা করতে চাই। ডক্টর যখন পরে কোলেস্টেরল পরীক্ষা করতে দেন, তখনই আমরা বুঝতে পারি যে আমার কোলেস্টেরলটা নর্মালের মধ্যে আছে নাকি কোলেস্টেরলের মাত্রাটা আমাদের বৃদ্ধি পেয়েছে। তখনই ডক্টর কী করবেন, কী প্ল্যান দিবেন, সেই জিনিসগুলো আমরা ফলো করতে চাই। তো প্রথমে আমরা দেখব যে আসলে কোলেস্টেরলের যে ক্ষতিকর প্রভাবটা আছে, কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাবটাকে আমরা যদি মুক্ত রাখতে চাই, তাহলে আমরা কীভাবে এই জিনিসটা থেকে মুক্ত থাকতে পারি। যেমন দেখছি যে প্রত্যেকের লাইফের মধ্যে দেখা যাচ্ছে যে একটা হার্ট ডিজিজ বা স্ট্রোকের একটা রিস্ক প্রবণতা থাকে। সেই রিস্ক প্রবণতাটা মানে দুইটা রিস্ক ফ্যাক্টর আমাদের কাজ করে। একটা হলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যে জিনিসটা একটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, আরেকটা আমাদের যেটা আছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর মানে যেমন যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে যে আপনার কোলেস্টেরল বা হার্ট ডিজিজের প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আপনার ওই জিনিসটা তো আপনি মডিফাই করতে পারছেন না। আপনার বয়স যদি 40+ হয়, সেই এইজটাকে আমরা মডিফাই করতে পারি না আপনার। তাইলে আমরা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো আমরা যদি দেখি আমাদের বডি ওয়েটটা ওভার ওয়েট আছেন অথবা ওবেসিটি আছেন, সেই বডি ওয়েটটা আমরা কন্ট্রোল করতে পারি। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা কথা আছে, যদি দেখা যাচ্ছে যে আপনার ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ বা দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো আমাদের খুব কম করা হয় এবং সিডেন্টারি লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, তাহলে বোঝা যাচ্ছে যে আমার কোলেস্টেরলের মাত্রাটা বাড়ানোর জন্য এই রিস্ক ফ্যাক্টরটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলি যে সপ্তাহে 150
মিনিট বা যদি 30 মিনিটস পার ডে ইন অ্যাটলিস্ট 5 ডেজ পার উইক যদি আমরা করি, তাহলে সেই অ্যাক্টিভিটিসটাকে আমরা যে রিস্ক ফ্যাক্টরটাকে আমরা মডিফাই করার চেষ্টা করতে পারি। আপনার যদি কারো যদি কোনো স্মোকিংয়ের হ্যাবিট থাকে, সেই স্মোকিং হ্যাবিটটাকে আমরা কুইট করে মধ্যে একটা রিস্কটাকে আমরা রিডাকশন করতে পারি। আর বাকি যেটা থাকলো যে আপনার খাদ্য অভ্যাস, যেটা আছে যদি আপনি মনে করেন যে অনেকে যে মনে করেন যে আমি মোটা হলেই বুঝি আমার কোলেস্ট্রল লেভেলটা বেশি হবে, নট লাইক দ্যাট। অনেকের আছে হরমোন ডেফিসিয়েন্সি থাকে, এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, যেটা নাকি কোলেস্ট্রল প্রোডাকশন হ্যাম্পায়ার করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোলেস্ট্রল লেভেলটা বাড়তে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা যে কোলেস্ট্রলের যে এনজাইম ডেফিসিয়েন্সি আছে সেটাকে আমরা হয়তো বা রিপ্লেস করে আমরা যে কোলেস্ট্রল লেভেলটাকে আমরা নর্মালাইজ করতে পারি। এখন যদি আমরা চিন্তা করি যে আমরা যে কোলেস্ট্রলের যে লেভেলটা আছে সেই কোলেস্ট্রল লেভেলটাকে আমরা এখন কোন পর্যায়ে নিয়ে যেতে চাই, আমরা কতটুকু ইমপ্রুভমেন্ট দিতে চাই, সেই জিনিসগুলো আমরা দেখব। সাধারণত দেখা যাচ্ছে যে কোলেস্ট্রল লেভেলটা যখন মাপা হয় তখন দেখা যাচ্ছে যে 3-4টা রিডিং আমরা ওখানে পাই। ডক্টর বলে যে টোটাল কোলেস্টেরল, বলে যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এলডিএল বা ব্যাড কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এইচডিএল বা গুড কোলেস্টেরল, আর একটা নাম্বার হলো ট্রাইগ্লিসারাইড। এগুলো আছে মেডিকেল টার্মস, ডক্টররা ভালো বুঝবেন। তারপর আমাদের জানার জন্য যেটা আছে এলডিএল লেভেলটা যদি আমরা মনে করি সাধারণত যদি মোর দেন 100 থাকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে হাইপার কোলেস্ট্রলেমিয়ার চান্সটা থাকে, এবং হাইপার কোলেস্ট্রলেমিয়ার মধ্যে আমাদের যে রিস্ক ফ্যাক্টরটা আছে সেই রিস্ক ফ্যাক্টরটা ইনক্রিজ করে যাচ্ছে। কারণ এলডিএল লেভেলটাকে যদি আমরা মনে করি যদি আমার যদি বা আপনার যদি ডায়াবেটিস বা হাইপার টেনশন বা স্মোকিং এবং ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে এলডিএল লেভেলটাকে একটা মিনিমাম লেভেলে বা লোয়ার লেভেলে নিয়ে আসতে হবে। যেমন যদি আমরা ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকে সেই ক্ষেত্রে আমাদের লেভেলটাকে লেস দেন 70 মিলিগ্রাম পার ডিএলএ নিয়ে আসতে হয়। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা আছে কি সাধারণত মোর দেন 40 থাকে মেল পেশেন্টদের, আর ফিমেল পেশেন্টদের মোর দেন 50 থাকে। সেটা যদি যত হায়ার থাকবে তত বেটার ফর দ্য রিস্ক প্রিভেনশন। আর ট্রাইগ্লিসারাইড এবং যাদের যে টোটাল কোলেস্ট্রল যে ফ্যাটি অ্যাসিড আছে ওই লেভেলগুলোকে আমরা কন্ট্রোলে রাখার জন্য ডক্টরের পরামর্শ নিতে পারি। খাদ্যাভ্যাস চেঞ্জ করার মাধ্যমে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইমপ্রুভ করার মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে পারি। আমরা এখানে যেটা হচ্ছে কি কোলেস্টেরলের অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো সিমটমস তৈরি হয় না। সাধারণত যদি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরমিয়া থাকে তাহলে দেখা যাচ্ছে চোখের এই যে উপরের লিডটা দিয়ে এক ধরনের চেঞ্জ আসে, সেটাকে বলে জ্যানথ্যালাজমা। তো ওইসব জিনিস দেখলে পর আমরা বুঝতে পারি যে আপনার কোলেস্ট্রল লেভেলটা বেশি আছে, ফ্যামিলিগতভাবে হতে পারে। আবার যদি দেখি যে আপনার কোনো ডিজিজের কারণে ডক্টরের কাছে গেলেন, তখন যদি চেক আপ করার কারণে কোলেস্ট্রল লেভেলটা বেশি পাওয়া গেল, তখনই আমরা এই জিনিসটাকে চিন্তা করব যে আমরা কীভাবে এই জিনিসটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। প্রিভেনশন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডায়েট প্রিভেনশন, ওয়েট ম্যানেজমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং কুইটিং দ্য স্মোকিং। এইসব জিনিসগুলোর মাধ্যমে আমরা আপনার হাইপার কোলেস্ট্রলেমিয়ার ক্ষতিকর প্রভাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আর হাইপার কোলেস্ট্রলেমিয়া হলেই আমাদের কি প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা যদি বেসিকটা আমরা যদি অল্প হলেও জানি, তাইলে আমরা জিনিসটা সম্বন্ধে আমরা বুঝতে পারবো। আসলে আমরা দেখি যে রক্তের যদি নির্দিষ্ট পরিমাণ লেভেলে কোলেস্ট্রলটা থাকে, তাহলে কোলেস্ট্রলটা বিভিন্ন ক্ষতিকর প্রভাব প্লাস নর্মাল যে মেনটেনিং অ্যাক্টিভিটিস আর আছে, সেল ওয়াল রিপেয়ারিং প্লাস যে ব্রেন ফাংশনিং প্লাস যে হরমোন প্রোডাকশন, এই লেভেলগুলো মেনটেন করে। কিন্তু প্রত্যেকেই আপনারা জানেন যে এক্সেসিভ এভরিথিং ইজ ভেরি ব্যাড। যদি আমাদের লেভেলটা মোর দেন নর্মাল লেভেলে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কোলেস্ট্রল লেভেলটা ব্লাড ডেন্সিটি বা ব্লাড কনসেন্ট্রেশনটাকে বাড়ায় দেয়। সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে যখন ব্লাড কনসেন্ট্রেশন বা ব্লাড ডেন্সিটিটা বাড়ায় দিল, তো সেই ক্ষেত্রে যে এগুলার ডিপোজিশন হওয়ার চান্সেস থাকে। এখন দেখছি কি কোলেস্ট্রলটা ব্লাডের মাধ্যমে প্রবাহিত হয়। ব্লাডের মধ্যে প্রবাহিত হলে প্রথমেই যেই জিনিসগুলোর মধ্যে তারা ডিপোজিট হবে সেটা ব্লাড ভেসেলগুলোর মধ্যে মূলত আর্টারিজগুলাই ভেরি এফেক্টেড হয়। এখন এই যদি যেই জিনিসগুলো হচ্ছে যদি আর্টারির ওয়ালে কোনো কারণে কোনো ক্ষত থাকে, সেই ক্ষততেই এই কোলেস্ট্রলগুলো ডিপোজিট হওয়ার চেষ্টা করে, এবং কোলেস্ট্রলটা ডিপোজিট হতে হতে দেখা যাচ্ছে যে একটা জায়গায় এই জায়গাটা ন্যারোয়িং সৃষ্টি করে। সেটাকে বলি আমরা অ্যাথারোস্ক্লেরোটিক প্লাগ, বা এই প্রসেসটাকে বলি আমরা অ্যাথারোস্ক্লেরোসিস। এই ন্যারোয়িংগুলা যদি স্পেসিফিক ডেলিগেট ভেসেলের মধ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই বিভিন্ন ধরনের সিমটমস তৈরি হয়। যদি এই ন্যারোয়িংগুলা বা প্লাক ফর্মেশনটা যদি আমাদের করোনারি ভেসেলের মধ্যে হয়, তাহলে হার্টের প্রবলেম দেখা দেয়। যদি এই জিনিসগুলো আমাদের
ব্রেন ভেসেলের মধ্যে হয় সেক্ষেত্রে স্ট্রোকের প্রবলেম দেখা দেয়। যদি আমাদের এগুলো কিডনি ভেসেলসের মধ্যে হয় সেক্ষেত্রে আমাদের কিডনি ফেইলারের চান্সেসগুলো বাড়ায়। এবং পেরিফেরাল ভেসেলগুলোর মধ্যে দেখা যাচ্ছে যদি আমাদের ডেলিকেট ভেসেলগুলোতে আমরা যদি এরকম থ্রম্বোসিসের পরিমাণ বা প্লাক ফর্মেশন বা অ্যাথারোসিসের পরিমাণটা যদি বেশি মাত্রায় হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কোলেস্ট্রলের ক্ষতিকর প্রভাবটা আমাদের বেশি থাকে। এই যে অ্যাথারোস্ক্লেরোসিস, এই যে প্লাক ফর্মেশন, এইসব জিনিসগুলো হলো আমাদের যে আপনাদের কোলেস্ট্রলের ক্ষতিকারক প্রভাব। এই কোলেস্ট্রলের ক্ষতিকারক প্রভাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের কনভেনশনাল লেভেলে আমাদের যে ট্রিটমেন্টগুলো আছে সেই ট্রিটমেন্টগুলো হলো ডায়েট মডিফিকেশন, ওয়েট ম্যানেজমেন্ট, স্টপ স্মোকিং, আর হচ্ছে আমাদের ড্রাগ এফেক্টস। ড্রাগগুলোর মধ্যে যে মোস্টলি আমরা যে ড্রাগগুলো আমরা ইউজ করি সেগুলো হলো স্ট্যাটিন গ্রুপের ড্রাগস, সিম্বাস্ট্যাটিন, অ্যাটোরবাস্ট্যাটিন, পিটারবাস্ট্যাটিন, তারপর হচ্ছে নিয়াসিন বা যেটা আমাদের আরও যে প্রোডাক্টস আছে যে বায়োলিসিক সিকুয়েস্ট্রাল, সেই জিনিসগুলো আমরা মূলত কোলেস্ট্রল কমানোর জন্য আমরা এই যে কোলেস্ট্রল কমানোর জন্য কনভেনশনাল ডক্টর যে ট্রিটমেন্টগুলো ইউজ করেন সেই ট্রিটমেন্টগুলোর কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং দেখা যাচ্ছে যে আমাদের রিস্ক ভার্সেস বেনিফিট হিসেবে চিন্তা করলে পরে দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আমাদের যদি বেনিফিটটা ভালো হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই জিনিসগুলো ইউজ করতে হবে। এখন আমরা যে ডক্টরের কাছে গেলে পরে দেখে আপনার হার্টের প্রবলেম হচ্ছে, আপনার পেইন হচ্ছে, এনজিনাল পেইন হচ্ছে, আপনাকে একটা এনজিওগ্রাম করতে হবে, আপনার একটা কোলেস্ট্রল লেভেল চেক করতে হবে। দেখা যাচ্ছে এনজিওগ্রাম করার পর দেখা গেল আমার বিভিন্ন লেভেলে করোনারি বেসিসে বিভিন্ন জায়গায় আমাদের একটা ব্লক ফর্মেশন আছে। দেখা যাচ্ছে এই ব্লক ফর্মেশনগুলো দেখা যাচ্ছে ইনিশিয়াল লেভেলে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার যেই ব্লকটা আছে সেই ব্লকটা হয়তো বা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজ হয়ে যাবে। আপনাকে এটার জন্য হয়তো বা কোনো ধরনের বাইপাস সার্জিক্যাল ট্রিটমেন্ট অথবা এনজিওপ্লাস্টি ওরকম ধরনের কোনো ট্রিটমেন্ট নেওয়া লাগবে না। আর আপনাকে যেটা আমরা অ্যাডভাইস করি ডক্টররা সাধারণত দেখা যাচ্ছে আপনার লো ফ্যাট ডায়েট ইউজ করেন, মেনটেন করেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইমপ্রুভ করে যান, আর স্মোকিংটা কুইট করেন, আর কিছু ড্রাগস নিয়ে নেন। সেই ড্রাগসগুলো আমাদের স্ট্যাটিন গ্রুপ ড্রাগসটাই মোস্টলি ইউজ করা হয়। এখন তারপরে কথা হলো যে আমরা যে ওষুধগুলো খাচ্ছি ওষুধগুলো কার্যকারিতা কি হচ্ছে, আমাদের কোলেস্ট্রল লেভেলটা আমরা একটু কমায় দিলাম। সেই কোলেস্ট্রল লেভেলটা কমায় দেওয়ার ছাড়া অন্য কোনো কাজ কি আমাদের এই স্ট্যাটিন লেভেলে করে? যদি আপনি প্রশ্ন করেন ডক্টরকে, যদি জিজ্ঞেস করেন যে ডক্টর আমি যে স্ট্যাটিনটা আপনাকে দিলেন বা যে ড্রাগটা কমানোর জন্য ওষুধটা দিলেন এই ওষুধটা খেলে আমার কি হবে, ডাক্তার বলে যে আপনার কোলেস্ট্রল লেভেলটা নর্মাল থাকবে। কোলেস্ট্রলটা নর্মাল থাকলে আপনার পরবর্তীতে প্লাক ফর্মেশন বা আপনার যে ইয়েগুলো আছে ব্লকগুলো আছে ব্লকগুলোর পরিমাণটা আর বাড়বে না। ফাইন, বাড়বে না, কিন্তু এখন যে ব্লকটা আছে সেই ব্লকটার আমরা কি করব? তো বলছে এখন পর্যন্ত আপনার যে ব্লকটা আছে বা যে ন্যারোয়িংটা আছে ন্যারোয়িংটার জন্য আপনার যেই মাত্রায় আছে হয়তো বা 50% ন্যারোয়িং আছে রাইট বেসিসে, রাইট করোনারিতে, তারপর দেখা যাচ্ছে অ্যান্টিডিসেন্ডিং আর্টারিতে বা বিভিন্ন ধরনের আর্টারি নামগুলো বললো, ওগুলোর মধ্যে যে ব্লকগুলো আছে এগুলো কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে ম্যানেজ হয়ে যাবে। ওকে ফাইন, কনজারভেটিভ ম্যানেজ হয়ে যাবে, তাহলে এটা কি হবে পরবর্তীতে? হ্যাঁ, পরবর্তীতে আপনার এটা হয়তো বা প্রগ্রেসিভলি দিনে দিনে বাড়তে থাকবে যদি আপনি রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন না করেন, যদি আপনি কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট না খান, যদি আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন না করেন। ওকে ফাইন, আমি এটা করলাম, প্রগ্রেসও হতে থাকলো। তাহলে আমার এই ওষুধটা খেয়ে আমার লাভটা যেটা হলো যে সেটা হলো যে আপনার ডিলেইং হলো, আপনার কমপ্লিকেশনগুলো ডিলেট করলেন। ফাইন, তাহলে টোটাল রেজুলেশন যদি আমি বলে ফুল প্যাকেজ অফ ট্রিটমেন্ট তাহলে কি হলো? ওকে, তাহলে আমাদের কনভেনশনাল ডক্টর বলবে প্রথমে যে আপনার প্রিভেনশন করেন, তারপরে হচ্ছে মেনটেন করেন, তারপরে যদি বলে না মেনটেন না হয় মেডিসিনের মাধ্যমে তখন বলবে আপনার এনজিওপ্লাস্টি বা রিং পরান অথবা বলবে যে বাইপাস করেন, করোনারি বাইপাস করেন। আমরা বলবো এই দুটা এবং তিনটা প্রথম যদি প্রিভেনশন প্লাস মেনটেন্যান্সের সাথে সাথে আমাদের আরেকটা প্রোডাক্টস আমাদের আছে এখন মার্কেটে, সেই জিনিসটা হচ্ছে কি জার্মানিতে 1950 থেকে এই ওষুধটা কার্যকরী আছে, সেটাকে বলে বায়োলজিক্যাল মেডিসিন। বায়োলজিক্যাল মেডিসিন যদি আমরা বলতে চাই তাহলে বায়োলজিক্যাল মেডিসিনটা কি? বায়োলজিক্যাল মেডিসিন হলো মেডিসিন দ্যাট প্রডিউসড ফ্রম দ্য লিভিং অর্গানিজম। যদি আমরা বলি যে হিউম্যান বডি অথবা প্ল্যান্টস অথবা যদি কোনো অ্যানিম্যাল থেকে কোনো একটা যে মেডিসিন তৈরি হয় সেটা হলো বায়োলজিক্যাল মেডিসিন। এবং সেই বায়োলজিক্যাল মেডিসিনটা যদি আমরা ইউজ করি যে আপনার যে প্রিভেন্টিভ মেথডের সাথে আপনার যে ডায়েট প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্টপ স্মোকিং, এই যে ডেইলি হেলদি লাইফের সাথে যদি আমরা বায়োলজিক্যাল মেডিসিনটা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে আপনার কোলেস্ট্রল মাত্রা কমার সাথে সাথে
আপনার যে ন্যারোয়িং বা অ্যাথারোস্ক্লেরোসিস বা প্লাক ফর্মেশন যেটা হলো, সেটার মধ্যে কি দাঁড়াচ্ছে, সেই জিনিসগুলো রিগ্রেস করে। রিগ্রেস মানে হলো যে আপনার যদি আজকে আপনার একটা ভেসেলসের ন্যারোয়িং 50% থেকে থাকে, যদি টাইম ইউজ করার পরে, যদি আমাদের বায়োলজিক্যাল প্রোডাক্টসটা ইউজ করার পরে দেখা যাচ্ছে যে এই ন্যারোয়িংটা এবং এই প্রোডাকশান, এই যে ভেসেলের যে ন্যারোয়িংটা হচ্ছে, যে এই প্লাকটা ফর্মেশনটা হচ্ছে, এই প্লাকটা স্লোলি রিগ্রেস হয়ে ভেসেল ওয়ালটাকে মডিফাই করে নর্মালাইজ করা হয়। সেই বায়োলজিক্যাল প্রোডাক্টসটা বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসছি, এবং এইটা এমন না যে শুধু মানে বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসছি বলেই আমাদের ইউজ করতে হবে, নট লাইক দ্যাট। এই জিনিসটা 1950 থেকে জার্মানি থেকে ওয়েল রিকগনাইজড এবং ওয়েল এক্সপিরিয়েন্স ভাবে এটা ইউজ হয়ে আসছে, এবং এটা ইউরোপিয়ান ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একটা ড্রাগস। সেই ড্রাগসটাকে যদি আমরা বলি, এটার নাম সেটা হলো আমরা প্লাকেট থেরাপি। এটা যদি আমরা বলি যে এটা জেনেরিক নেমটাকে, সেটা হলো ফসফেটাইডিলকোলিন ডিঅক্সিকোলিন। এমন প্রত্যেকটা সেল ওয়ালের যে নর্মাল স্ট্রাকচার হলো ফসফেটাইডিলকোলিন অ্যান্ড ফসফেটাইডিলকোলিন। ফসফেটাইডিলকোলিন 70%, ফসফেটাইডিলসেরিন 30%। অ্যান্ড ফসফেটাইডিলকোলিনটা যে নর্মাল ন্যাচারাল সেল ওয়াল প্রোডাক্টস যেটা, সেই প্রোডাক্টসটা যদি আমরা ইউজ করি, সেই প্রোডাক্টসটার কার্যকারিতা দেখা যাচ্ছে যে এটা কোলেস্ট্রল লেভেলটা কমায়, হাইপার টেনশনটাকে কন্ট্রোল করে, প্লাস সেল ওয়ালের যে প্লাক ফর্মেশন বা সেল ওয়াল রিজেনারেশন যে করে, সেল ওয়ালের যে ড্যামেজটা ছিল সেই বেসেল ওয়ালের ড্যামেজটাকে ইমপ্রুভ করে যায়। তো এই যে জিনিসটা আসছে, যে প্রোডাক্টসটা আছে, সেই প্রোডাক্টসটা দেখা যাচ্ছে যে অ্যাজ এ হোল প্রিভেন্টিভ প্লাস মেনটেন্যান্স ড্রাগস প্লাস এনজিওপ্লাস্টি বা সার্জারি যেই প্রোডাক্টসটা আছে, সব তিনটাকে আমরা বাইপাস করে দিয়ে আমরা এটাকে আমরা বলতে পারি, যদি আপনি ওয়েট করেন যে না আপনি এই জিনিসটা নেওয়ার পরে আপনার রিগ্রেশনটা কত পার্সেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে 70% ন্যারোয়িং ক্যারোটিড ভেসেলসের পরে দেখা যাচ্ছে যে আপনার 3 মাস ড্রাগসটা ইউজ করার পরে এটা 40% ন্যারোয়িংয়ে চলে আসছে, এবং এরকম পাবলিকেশন ওয়েল এস্টাবলিশ পাবলিশড জার্নালে এগুলো পাবলিশ করা আছে। তো এই অ্যাজ এ হোল যদি আমরা এই জিনিসটা সম্বন্ধে সামারাইজ করতে চাই, যে আমরা কোলেস্টেরলের ক্ষতিকারক প্রভাব, কোলেস্টেরল হলে আমাদের কী করণীয় উচিত, কোলেস্টেরল হলে আমাদের কতদিন পর আমাদের যে কোলেস্টেরল লেভেলটা চেক আপ করা উচিত, বিভিন্ন ডিজিজ কন্ডিশনের নর্মাল কতটুকু হলে পরে কোলেস্টেরলটা নর্মাল ধরবো, আবার কোনো ডিজিজ যদি না থাকে সেক্ষেত্রে আমরা বলবো, যদি কোনো ধরনের নর্মাল না থাকে, যে লেভেলটা নর্মাল আছে কিন্তু আপনার ডায়াবেটিস আছে, আপনার হাইপার টেনশন আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার লেভেলটাকে আরও কমায় নিয়ে আসতে হবে, লোয়ার লেভেল নিয়ে আসতে হবে। যেমন এলডিএল লেভেলটা যদি আমরা বলি <100 ইজ নর্মাল ফর দ্য হেলদি পিপল, কিন্তু যদি আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনার হাইপার টেনশন থাকে, যদি আপনার কিডনি প্রবলেম থাকে, তাহলে আমি বলবো যে আপনার লেভেলটাকে <70 মিলিগ্রাম পার ডিএল নিয়ে আসতে হবে। এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটা ডিজিজের স্পেসিফিকেশন করা, কাস্টমাইজ করা, এই জিনিসগুলা কাস্টমাইজ করলেই পরে আমাদের যে প্রগ্রেসিভ অ্যাথারোস্ক্লেরোসিস বা প্লাক ন্যারোয়িং ফর্মেশন, এই জিনিসগুলা কমে আসবে। এই জিনিসগুলোর পাশাপাশি যদি আমরা নতুন যে ড্রাগসটা নিয়ে আসছি 1950 থেকে জার্মানি থেকে, এই ড্রাগটা ওয়েল এস্টাবলিশড এবং ওয়েল প্র্যাকটিসিং, সেই ওষুধটা আমরা ট্রাই করলে পরে দেখা যাচ্ছে যে মোর দেন 70% ন্যারোয়িং থেকে 40% ন্যারোয়িং পর্যন্ত ওয়েল অবজারভেশন আছে আমাদের। আর আমাদের এখানে বেশ কয়েকজন ট্রিটমেন্ট নিয়ে ওনারা ভালো বেনিফিট পাচ্ছেন। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আছে আমাদের ফেসবুক লাইভ পেজে, আপনারা ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে পরে সেই কোয়ারিজগুলোর জন্য অ্যান্সার করার জন্য আমি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, কনসালটেন্ট রিজেনারেটিভ মেডিসিন, ইডব্লিউবি আমেরিকা। এখন আমরা কিছু কোশ্চেন নিতে পারি। একজন লোক জানতে চাইছেন যে আমার কোলেস্টেরল লেভেলটা বেশি আছে এবং আমি অ্যাটোবা জাতীয় ওষুধ খাচ্ছি, এখন আমার প্রেশার বা অন্য কোনো ধরনের ডায়াবেটিস প্রেশার আমাদের কিছু নাই, এখন আমার কি ওই ওষুধটা ইউজ করা উচিত? ওকে, আমি বলবো যে আপনার বয়সটা কত। যদি আপনার বয়সটা 40+ থেকে থাকে, তাহলে আমরা বলবো যে আপনার বডি ওয়েটটা কত। বডি ওয়েটের সাথে আমরা দেখবো যে আপনার বিএমআই, বডি মাস ইন্ডেক্সটা কত। বডি মাস ইন্ডেক্সটা যদি মোর দেন 23 হয়, তাহলে আপনাকে ওয়েট রিডাকশনের প্ল্যানে যেতে হবে। ডায়েটের কনসালটেশনের জন্য আমাদের আছে ইসরাত জাহান ইফাত ডায়েটিশিয়ান, ওনার সাথে কনসাল্ট করলে পরে যে লিপিড লোয়ারিং যে ডায়েট আছে সেই ডায়েটটা আপনি মেনটেন করতে পারেন। সাথে
সাথে যদি আপনাদের কোনো ধরনের যদি স্মোকিংয়ের অভ্যাস থাকে, সেই স্মোকিংটা আপনি কুইট করার চেষ্টা করেন। আর আপনার ন্যারোয়িং আছে কি নাই সেই জিনিসটা, যদি কোনো সিমটমস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যদি সিমটমস না থাকে সেই ক্ষেত্রে আপনাকে যে অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, নট লাইক ইট। তবে একটা জিনিস আমি আপনাকে মোটামুটি ওয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে মোর দেন 40 ইয়ার্স এইজের পিপলদের কোলেস্ট্রল লেভেলটা মোটামুটি নর্মাল লেভেলে থাকার পরেও দেখা যাচ্ছে যে বেসেল ন্যারোয়িং, প্রত্যেকেরই প্লাক ফর্মেশন এবং বেসেল ন্যারোয়িং শুরু হয়ে যায়। প্রত্যেকে দেখা যাচ্ছে যে আপনি অ্যাঞ্জিওগ্রাম করলে যে 10%, 20%, 30% ন্যারোয়িং আপনি পাবেনই পাবেন। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই প্রসেস থেকে যদি আপনি মুক্তি পেতে চান, যদি আপনি মনে করেন যে না হঠাৎ করে সাডেনলি আমার হার্ট অ্যাটাক বা ব্রেন অ্যাটাকের মতো কোনো ধরনের পরিস্থিতি যাতে না হয়, সেই জন্য আমি চাই আপনি এই যে ন্যাচারাল প্রোডাক্টস বা বায়োলজিক্যাল মেডিসিন বা প্লাক এক্স থেরাপি আছে, এই থেরাপিটা আপনি ইউজ করতে পারেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। মনিরুজ্জামান পরান জানাচ্ছেন যে আমার স্লিপিং প্রবলেম আছে, স্লিপিং প্রবলেমের জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, ওকে মিস্টার পরান, আমি আপনার জন্য প্রবলেমের জন্য বলছি। আমি যদিও কথাগুলো বলছি আপনার কোলেস্ট্রল রিলেটেড প্রবলেমের জন্য, তবে তারপরেও আমি স্লিপিং প্রবলেম নিয়ে একটু কথা বলতে চাই। ওকে, স্লিপিং প্রবলেমটা হচ্ছে যেটা হচ্ছে যদি আপনার স্ট্রেস, অ্যাংজাইটি বা টেনশন যদি বেশি মাত্রায় থাকে, আপনার স্লিপিং এনভায়রনমেন্টটা যদি ওয়াইড না হয়, আপনার যদি স্লিপিং হ্যাবিটটা নর্মাল না থাকে, তাহলে আপনাকে দেখা যাচ্ছে স্লিপিংটা আপনার ভালো আসবে না। সেক্ষেত্রে আপনার যেটা করা যায় যে যারা লং টাইম স্লিপিং প্রবলেমে আছেন এবং স্লিপিং পিল নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে স্লিপিং পিল ডেলি বাড়াতেই হচ্ছে, তারপরেও কোনো ধরনের কোনো উন্নতি হচ্ছে না। দেখা যাচ্ছে যে প্রথমত ইনিশিয়ালি 0.5 মিলিগ্রাম ক্লোনাজিপাম দিয়ে শুরু করলাম, এখন দেখা যাচ্ছে 2 মিলিগ্রাম ক্লোনাজিপাম দিয়েও আমার কোনো একটা ইমপ্রুভমেন্ট আসছে না। ওনাদের জন্য, যারা ক্রনিক্যালি ইনসমনিয়াতে ভোগেন, তাদের জন্য আমি বলছি আমাদের এখানে যে স্লিপ সাইকেলটাকে নর্মাল করার জন্য যে আমাদের বায়োস্লিপ ওয়েব মডুলেটর একটা ডিভাইস আছে, সেই ডিভাইসের মাধ্যমে আমরা যে ব্রেনের একটা স্লিপিং সেন্টারটাকে আমরা স্টিমুলেটেড করে দিই, এবং স্লিপিং সেন্টারটাকে স্টিমুলেট করে দিই, ওখানে মেলাটোনিন সিক্রেশনটাকে আমরা বাড়াই দিই, ওই যে লেভেলটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে দিবে, নর্মাল স্লিপ সাইকেলটা অ্যাস্টাবলিশড হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে আমি স্লিপিং পিল ছাড়াও আপনি নর্মাল স্লিপ প্যাটার্নে যেতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তারপরও কিছু মনে কোনো কোশ্চেন থাকলে আবার জিজ্ঞেস করতে পারেন। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমাদের সামনে জি, আরেকজন ভদ্রলোক ভিউয়ার্স উনি জানতে চাইছেন যে আমার ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, হাইপারটেনশন আছে, অ্যাঞ্জিওগ্রাম করানোর পরে রিং পরিয়ে দেওয়া আছে, এখন আমি কি আপনাদের এই ট্রিটমেন্টটা নিলে কোনো ধরনের বেনিফিট পাবো? ফাইন, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোশ্চেন। আমরা যেটা জানতে পারলাম যে আপনার অলরেডি কোলেস্টেরলের জন্য ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিসের জন্য, প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন, হার্টের প্রবলেমের জন্য ওষুধ নিচ্ছেন, পরে আপনার যে ন্যারোয়িংটা ছিল, যে হার্টের ব্লক ছিল, ব্লকটার জন্য আপনার স্ট্যান্টিং করা আছে। ওকে, তো এই স্ট্যান্টিংটা যেখানে করা আছে এই ভেসেলগুলো ছাড়াও অন্য ভেসেলগুলোর মধ্যেও ফার্দার ক্লট ফর্মেশন, ফার্দার প্লাক ফর্মেশন, ফার্দার অ্যাথারোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা আছে। ইভেন ক্লট স্ট্যান্ড ইটসেলফের মধ্যেও অ্যাথারোস্ক্লেরোসিস হওয়ার চান্সেস থাকে। তো আমি মনে করি আপনি যদি আপনার যে নর্মাল কনভেনশনাল ট্রিটমেন্টের পাশাপাশি যদি আপনি বায়োলজিক্যাল মেডিসিনের ট্রিটমেন্টটা আপনি নেন, সেক্ষেত্রে আপনি অনেকটাই ভালো ফিল করবেন, এবং আপনার যে ফার্দার ন্যারোয়িং, ফার্দার কোলেস্ট্রল প্লাক ফর্মেশন, ফার্দার প্লাক ফর্মেশনের যে চান্সেস থাকে, চান্সেসটাই অনেকাংশেই কমে আসবে। থ্যাংক ইউ। একজন বললেন স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার না। ওকে, আমাদের চেষ্টা করছি একটু হাই ভয়েসে, হাই টোনে কথা বলার। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে থাকবেন।
আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, এইডব্লিউ ভিলামেডিকা একটা জার্মান বেস ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান, যারা নাকি রিজেনারেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকেন। রিজেনারেটিভ ট্রিটমেন্ট পদ্ধতিতে একটা, আসলে রিজেনারেটিভ ট্রিটমেন্টটা কি, এটা কোন পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়, সেই জিনিসটা সম্বন্ধে বা আমাদের আসলে এদেশের লোকজনদের নলেজ খুব বেশি নাই। কারণ হচ্ছে কি, আমরা এই জিনিসটা তো প্রথম আমাদের দেশে, বাংলাদেশে প্রথম নিয়ে আসছি। রিজেনারেটিভ ট্রিটমেন্ট বলতে আমি যদি বলি যে, আমরা যদি আমাদের শরীরের মধ্যে যে সেলগুলো থাকে, আমাদের প্রত্যেকটা সেলগুলায় বয়স হলে পরে সেলগুলো ওয়ার অ্যান্ড টিয়ার প্লাস যদি টক্সিক সাবস্টেন্স প্লাস হেভি মেটাল, এইসব কারণে এই সেলগুলো ড্যামেজ হতে থাকে। সেই সেলগুলো ড্যামেজ হলে পরে সেই বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা দেয়। সেই ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করার জন্য আমাদের যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলোর মধ্যে আমরা বলি যে, আপনি ড্যামেজ সেলগুলো রিপেয়ার করার জন্য আমরা টক্সিক সাবস্টেন্স শরীরের মধ্যে অ্যাকুমুলেট হলেই পরে আমাদের ড্যামেজের মাত্রাটা বেড়ে যায়। তাহলে আমরা ডিটক্সিফিকেশন একটা প্ল্যান করতে পারি যে, আপনার শরীরে কী পরিমাণ টক্সিন আছে এবং সেই টক্সিনটাকে আমরা কতটুকু রিমুভ করতে পারি। আমাদের তারপরে যে টক্সিন রিমুভ করার পরে আমরা যেই সেলটা ড্যামেজ ছিল, সেল ড্যামেজটাকে আমরা রিপেয়ার করে নিতে পারি। সেই ড্যামেজ রিপেয়ার করার পরে দেখা যাচ্ছে, যদি দেখা যাচ্ছে যে বেশি মাত্রায় সেল ড্যামেজ থাকে, যেমন যদি বলেন যে আপনার হার্টের প্রবলেম আছে, হার্ট অ্যাটাক হয়েছে, আপনার ব্রেন স্ট্রোক হয়েছে, আপনার কিডনি প্রবলেম আছে, আপনার লিভারের প্রবলেম আছে, তাহলে স্পেসিফিক যে সেলগুলো যে ড্যামেজ হয়েছে, লিভার সেল বলেন, কিডনি সেল বলেন, ব্রেন সেল বলেন, হার্ট সেল বলেন, সেই সেলগুলা স্পেসিফিক সেলগুলাকে আমরা স্টেম সেল বা আমরা বুঝি স্টেম সেল প্রোডাকশনের মাধ্যমে ওই স্পেসিফিক অর্গানটাকে স্টিমুলেট করার জন্য কিছু পদ্ধতি আমরা নিতে পারি। সেইটাই হলো রিজেনারেটিভ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা আপনার ইউরোপ আমেরিকাতে ওয়েল এস্টাবলিশড। ইভেন পাশের দেশ যদি আপনি বলেন যে থাইল্যান্ড, ব্যাংককে, ওটা ভালো চলতেছে। আমাদের দেশে আমরা প্রথম নিয়ে আসছি, আশা করি আমরা এটার সাকসেস দিয়ে আপনাদেরকে অনেকটাই সুস্থ রাখতে পারবো। জি, আমাদের সেন্টারে আরেকটা জিনিস আপনাদের আছে, সেটাকে বলে ওয়েলনেস সেন্টার। ইডব্লিউ ভিলামেডিকা যদি বলেন, তাহলে এটার প্রথম মিনিংটা হলো ইউরোপিয়ান ওয়েলনেস সেন্টার। এখানে আমরা ওয়েলনেস সেন্টার বলতে বুঝি যে, আমি সুস্থ আছি, আমার কোনো ধরনের কোনো অসুখ বিসুখ নাই, কিন্তু আমি আরেকটু সুস্থ থাকতে চাই, ওয়েলনেসটা মেনটেন করতে চাই। সেই ওয়েলনেস মেনটেন করার জন্য অ্যান্টি এজিং কিছু প্রসিডিওর, কিছু ধরনের ডিভাইস, কিছু ধরনের ম্যানেজমেন্ট আমাদের এখানে আছে। যে আপনি চাইলে আপনার সেলের এজটাকে ডিটারমাইন করতে পারেন যে, আপনার ক্যালেন্ডার এজের তুলনায় আপনার সেল এজটা কত বেশি আছে। এটাকে বায়োলজিক্যাল এজ বলি আমরা। বায়োলজিক্যাল এজ আর ক্যালেন্ডার এজ অনেক সময় সেম থাকে না। অনেক সময় যে ওয়েল মেনটেনের কারণে বায়োলজিক্যাল এজ ক্যালেন্ডার এজের থেকে কম থাকে, আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের টক্সিন এক্সপোজার প্লাস জন্য দেখা যাচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে, অর্থাৎ খাদ্যাভ্যাসের কারণে আমাদের সেলগুলো ড্যামেজ হয়ে যায়। সেই ড্যামেজ সেলগুলো দেখা যাচ্ছে বায়োলজিক্যাল এজটা বেশি থাকে। আমাদের এই সেন্টারে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে কি, আপনার যে বায়োলজিক্যাল এজটা আমরা ডিটারমিন করতে পারি। আমাদের বডি মাস অ্যানালাইজার পাশাপাশি আমাদের বডি ফ্যাট অ্যানালাইজার যারা আছে, একটা আপনার সেলের কোথায়, বডির কোথায় কোথায় কোন ধরনের সেলগুলা, কোথায় কোথায় ফ্যাট ডিপোজিশন বেশি আছে, কোথায় প্রোটিন লেকিং আছে, কোথায় মাসেল বিল্ডিং প্রবলেম আছে, সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফাই করার পরেই আমরা আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট প্ল্যানটা আপনাকে দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের সামনে কি বলতে চাচ্ছিলাম। কোলেস্টেরল এবং কোলেস্টেরলের ক্ষতিকারক প্রভাব, সেই সম্বন্ধেই আমি আজকে কনসেন্ট্রেট করেছি। যদি পরবর্তীতে আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদের এই ফেসবুক পেজে লগ ইন করতে পারেন, ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আমরা আপনাদেরকে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার জন্য রেডি আছি।
আরেকজন ভিউয়ার্স কোশ্চেন করছেন যে আপনারা ডায়াবেটিসের কোনো চিকিৎসা করে থাকেন কি না। ওকে, ফাইন, ভালো কথা। এই সম্বন্ধে প্রিভিয়াসলি আমাদের ডায়াবেটিস সম্বন্ধে একটা লাইভ প্রোগ্রাম ছিল, তারপরে আমি বলছি আপনাদেরকে ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ। ডায়াবেটিসের কারণে দেখা যাচ্ছে বিভিন্ন অর্গান ড্যামেজ হচ্ছে, এই যেমন অ্যাথারোস্ক্লেরোসিস, সেটা ডায়াবেটিস পেশেন্টদেরও বেশি হয়ে যাচ্ছে। ডায়াবেটিসের কারণে যে আপনার কিডনি ফেলিয়ার হচ্ছে। ডায়াবেটিস মেনটেন করার পাশাপাশি ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো দূর করাটা চ্যালেঞ্জিং টাস্ক। এখন সেই ডায়াবেটিসটাকে যদি আমরা বলি যে আপনার বায়োলজিক্যাল মেডিসিনের মাধ্যমে কি ডায়াবেটিস ট্রিটমেন্ট দেওয়া সম্ভব কিনা, আমি বললাম যে হ্যাঁ সম্ভব। আমরা আপনারা জানেন যে আপনার যে প্যানক্রিয়াটিক সেল যেটা আছে, বিটা সেল ড্যামেজ হলে বিটা সেল থেকে আপনার ইনসুলিন তৈরি হয়, এবং সেই বিটা সেলটা ড্যামেজ হলেই পরে আপনার ডায়াবেটিসটা তৈরি হয়। সেক্ষেত্রে ইনসুলিন মাত্রাটা কম বা ইনসুলিন মাত্রাটা নর্মাল থাকলেও পরে ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে দেখা যাচ্ছে ইনসুলিন বলে এটাকে ডায়াবেটিস, ব্লাড সুগার এবং ইনসুলিনের যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সেটার কারণে ডায়াবেটিসটা হচ্ছে। এখন আমরা সাধারণত দেখা যাচ্ছে ডায়াবেটিসের জন্য ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অথবা ইনসুলিন ডায়েটের পাশাপাশি এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। সেখানে আমরা দেখা যাচ্ছে ব্লাড সুগার লেভেলটা মেনটেন করি বা নর্মালাইজ করার চেষ্টা করি, কিন্তু ডায়াবেটিসের কারণে যে কমপ্লিকেশনগুলো হচ্ছে সেই কমপ্লিকেশনগুলো খুব একটা দূর করার সুযোগ থাকে না সাধারণ কনভেনশনাল ট্রিটমেন্টের মাধ্যমে। এখন আমরা যদি এটাকে নর্মালাইজ করতে চাই, যদি আমরা মনে করি যে প্যানক্রিয়াটিক বিটা সেল যেটা ছিল সেই সেলটাকে যদি আমরা নতুনভাবে তৈরি করতে চাই, অথবা প্যানক্রিয়াটিক বিটা সেলটাকে যদি আমরা ইমপ্লান্ট করতে চাই, অথবা যদি প্যানক্রিয়াটিক সেলটাকে যদি আমরা রিজেনারেট করতে চাই, তাহলে আমরা বায়োলজিক্যাল মেডিসিনাল শরণাপন্ন হতে পারে। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াটিক বিটা সেলের জন্য আমাদের কিছু বায়োলজিক্যাল প্রোডাক্ট আছে যেটাকে স্ট্যাম সেল বলে। সেই স্ট্যাম সেলের মাধ্যমে আমরা বিটা সেলটাকে রিজেনারেট করে নর্মাল ইনসুলিন সিক্রেশনটাকে আমরা নর্মালাইজ করে দিতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনসুলিন রিকোয়ারমেন্টস প্লাস ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা ডায়াবেটিসের খাবারের ওষুধ সেগুলো আর লাগে না। ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো তখন আস্তে আস্তে রিগ্রেস হয়ে যায়। জি। এক ভদ্রলোক জানতে চাইলেন যে এগুলা যেই ট্রিটমেন্ট বললেন সেগুলা কি সাধারণ পাবলিকের কস্ট ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজ করা সম্ভব কিনা। ওকে, ফাইন। আমরা বলবো যে যে রিজেনারেটিভ মেডিসিনগুলা সেগুলো আমরা মূলত জার্মান থেকে, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, যেগুলার প্রোডাকশন কস্ট ওখানেই। যদি আপনি কম্পেয়ার করেন যে আপনার এই জিনিসটা বাংলাদেশে আমরা এই প্রথম নিয়ে আসছি বলেই আপনি এই জিনিসটা বাংলাদেশে বসে অ্যাভেল করতে পারছেন, আদারওয়াইজ আপনাকে যেতে হতো অ্যাব্রডে। তো এই জিনিসগুলা আমরা এখন ইনিশিয়ালি কাস্টমাইজ প্রাইসে আমরা একটু নর্মাল বা লো প্রাইসে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে পারলে আমরা এই জিনিসগুলাকে আরও লো প্রাইসে দিতে পারবো। ওকে, ভবিষ্যতে আমরা আমাদের এই পেজ থেকে আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো বিভিন্ন টপিকস নিয়ে, অন্য টপিকস নিয়ে। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে পরে আপনারা আমাদের এই পেজে নক করতে পারেন। আর আপাতত আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।